সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পাহাড়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন রাশেদ খান, বিএনপি নেতা, এবং যুক্ত আছেন ডক্টর AKM ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যে প্রসঙ্গটি রেখেছি সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পাহাড়, একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে, এটা সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন, এবং সেখানে একটা ডেটা দেওয়া হয়েছে। সেই তথ্যটি হচ্ছে যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে 12,500 কোটি টাকা। 2025 সালে জমা হয় 3,500 কোটি টাকার বেশি, এমনটা বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন বলছেন যে জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া যাবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে বলেছেন যে প্রায় 30 লক্ষ কোটি টাকার মতো দেশের বাইরে এখন পাচার হয়ে গেছে, বাংলাদেশের টাকা এগুলি। এই টাকাগুলি ফেরত আনার যে বিষয়টি, বা কিভাবে ফেরত আনা যায়, আসলেও আনা যায় কিনা, বা আদৌ কোনো নিয়ম আছে কিনা, ওয়ারেসুল করিম, আপনাকে দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। থ্যাংক ইউ আপা, আপনার দর্শকদের শুভেচ্ছা। আমি মনে করি বিদেশের ব্যাংকে যখন টাকা জমা হয়, যদি স্পেশালি সুইজারল্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর ওদের অনেক উন্নত, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড দে হ্যাভ সাম অফ দ্য বেস্ট ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড, UBS বিং ওয়ান অফ দ্যাম। দেন আরও মানে সুইস ব্যাংক বলতে মানুষ কেন বলে যে ব্যাংকিং সার্ভিসেস, সিকিউরিটি অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ওয়ান্স আপনি যদি টাকাটা জমা করতে পারেন, সেখান থেকে এই টাকা বের করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আপনাকে আমি ডিটেলস আমাকে রিসার্চ করে বলতে হবে যে যদি এমন হয় যে আপনি ডিরেক্টলি কোনো একজন আমানতকারী, ধরুন আমার নামে ওখানে জমা আছে, আপনি যদি প্রমাণ করতে পারে কোনো দেশ যে আমি সেই দেশের কোনো ব্যাংকিং সিস্টেমে বা এটাকে ডিফ্রড করে আমি টাকাটা, কারণ এসব দেশে ব্যাংকে টাকা জমা দিতে গেলে, ইভেন অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি নিজে যখন সুইডেনে 2 বছর আমি সেখানে কাজ করেছি, হ্যাঁ, আমি মানে লিগালি টাকাও পেয়েছি, স্টিল আমি একটা অ্যাকাউন্ট খুলতে পারি নাই। 2টা সামার 2010 এবং 11 আমি স্টকহোম ইউনিভার্সিটিতে কিন্তু ভিজিটিং লেকচারার ছিলাম। আমার একটা ওদেশে, আমাদের দেশে যেটা NBR যে টিন নাম্বার, সেখানে ওটাকে পার্সন নাম্বার বলে, আমার পার্সন নাম্বারও ছিল, স্টিল আমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারিনি। আমার টাকা ওই আমেরিকান ব্যাংকে জমা হতো, ওই 2 মাসের বেতন। হ্যাঁ, এনিওয়ে, সো আপনি সুইজারল্যান্ড এত সহজ না। সেখানে যারা অ্যাকাউন্ট করেছে এরা নিশ্চয়ই আগ থেকে অ্যাকাউন্ট আছে। আপনি অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট আপনি বলছেন যে শুধু 2025 জমা হয়েছে 3,000 কোটি টাকা, তার মানে আগেও টাকা ছিল, এবং তাদের কারেন্ট ব্যালেন্স বলা হচ্ছে 12,500 কোটি। আমি মনে করি যে এটা হয়তো পার্ট অফ দ্য, মানে ইটস টিপ অফ দ্য আইসবার্গ। আমরা ব্যাংকে তো আছে, এটা ব্যাংক ছাড়াও আদার ফর্মস অফ অ্যাসেটস, কারণ শুধু তো ব্যাংকে জমা নেই, সেগুলো বিনিয়োগ হচ্ছে, হ্যাঁ, আমাদের নামে দোকান আছে, পেট্রোল স্টেশন আছে। যেমন আমরা গত 2022-23 কোনো এক সময় জানতাম যে আমাদের একজন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার ছেলের নামে আমেরিকাতেই মানে প্রায় 350 অ্যাপার্টমেন্ট, মানে ওখানে এক একটা ইউনিট কন্ডোমিনিয়াম, আপনি ধরুন একটা কিনলে হয়তো 40টা 80টা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, মানে এগুলো অকশানে অনেক সময় মিলিয়ন্স অফ ডলার। এই পরিমাণ টাকা আপনি বেতন পেয়ে বা ব্যবসা করে ওই যে পেট্রোল স্টেশন, রেস্টুরেন্ট দিয়ে কিন্তু আপনি সেভ করতে পারার কথা না। এবং এই পরিমাণ টাকা আপনি এয়ারপোর্টে, যেমন আমেরিকা আপনি হাইয়েস্ট $9,900 আপনি নিতে পারবেন। বাংলাদেশ আগে 5,000 অ্যালাউ করতো, এখন 10,000 করে। সো এবার কতবার আপনার আসতে হবে? তো ওরা কিন্তু এভাবে ব্যাগ ভর্তি টাকা এভাবে নেয় না, অন্য প্রসেসে কিছু আছে। ওভার ইনভয়েসিং, আমরা যখন ইম্পোর্ট করি, আমরা বাংলাদেশ ব্যাংকে বলি যে আমার এখানে $8 মিলিয়ন, ধরুন আমি কিছু মানে সে কয়েকটা ঘড়ি আনবো, আমি বলবো যে আমি ঘড়ি আনছি, আপনি LC খুললেন, $8 মিলিয়ন আমার ওদিকে সাপ্লায়ারকে পে করলেন, আসলে ঘড়ি হয়তো $1 মিলিয়ন আনলাম, বাকি 7 মিলিয়ন কিন্তু আমার নামে অলরেডি বাংলাদেশ ব্যাংক বা আমার যে LC খুলেছে সে ওখানে পে করেছে। তাকে আমি বলবো যে আমাকে পেমেন্টটা এখানে দাও, তা আমাকে সে ইংল্যান্ডে বা আমেরিকায়, মানে এভাবে এই মুদ্রা পাচারগুলো এভাবে হয়েছে। তো সেই টাকা, তার মানে দে আর ইনফ্লুয়েন্সিয়াল পিপল যারা নিয়েছেন তারা, এবং তাদের নামে ভ্যালিড হয় বিজনেস অ্যাকাউন্ট আছে অথবা অফশোর কোনো না কোনো ফর্মে অ্যাকাউন্ট আছে সেখানে। কারণ সুইজারল্যান্ড কিন্তু একটা অবৈধ, মানে চোরা কারবারিদের অভয়ারণ্য বলা যাবে না। সুইজারল্যান্ড আইনের শাসন আছে। সুইজারল্যান্ড পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। রুল অফ ল বলুন, মানে ল অ্যান্ড অর্ডার,
জুডিশিয়ারি সবকিছু এখানে ফেয়ার। মানে সেখানে আসলে সুইস ব্যাংকে আমি যদি একটু বলি সেক্ষেত্রে সুইস ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলতে চাই, মানে আমি সেরকম প্রতিপত্তিশালী একজন মানুষ, আমি অ্যাকাউন্ট খুলতে চাই, তো সেক্ষেত্রে কি আমি অ্যাকাউন্টটা খুলতে পারবো নাকি তার আগে আমাকে একটা ভ্যালিড একটা বিজনেস বা এরকম বিনিয়োগের কোনো একটা জায়গা দেখাতে হবে? নিশ্চয়ই অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাকে মিট করতে হবে। এখন ওয়ান অফ দ্য ওয়ান্স হচ্ছে আপনি যদি সেখানে বসবাস করেন, ধরুন আপনি স্টুডেন্ট হিসেবে গেলেন অথবা ফ্যামিলি ক্যাটাগরিতে গেলেন, আপনি সেখানে বসবাস করেন বৈধভাবে, আপনি ইভেন আই থিঙ্ক রেফিউজি থাকলেও কিছুদিনের জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট এগুলো যেভাবে করেছে আই থিঙ্ক তারা ওখানকার কোনো কাউকে পার্টনার করে, ধরুন সুইস কোনো ন্যাশনাল অথবা ওখানে দিস আর মোস্টলি বিজনেস অ্যাকাউন্টস, কোনো পার্সন কিন্তু এত সহজে ওখানকার বৈধ নাগরিক না হলে সে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারার কথা না। আপনি সুইজারল্যান্ড ইভেন বৈধভাবে বেড়াতে গেলেও আপনি তো অ্যাকাউন্ট খুলতে পারবেন, কারণ আপনি আপনার ক্রেডিট কার্ড ইউজ করবেন বা ট্রাভেলার চেক অথবা যে ডলার, যে পাউন্ড বা ইউরো যেটা হাতে করে নিয়েছেন সেগুলো আপনি খরচ করবেন। সো আপনি ইউল হ্যাভ এ গুড টাইম অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ মানে ওই পে করতে পারেন। বাট এত মানে সলিড সেখানে বিজনেস কোনো হয়তো পার্টনার আছে অথবা কোনো অফশোর কোম্পানি আছে ইউরোপের অনেক জায়গায়, আপনি মানে লিগ্যাল ভেরি লো ট্যাক্স, মানে ওদের 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 ইভেন সুইজারল্যান্ডেরও লিগ্যাল বাউন্ডারির বাইরে, ধরুন ইউএস ভার্জিন আইল্যান্ডস বা ইউকে ভার্জিন আইল্যান্ডস বা কেমান আইল্যান্ডস, এসব জায়গায় আপনি অফশোর কোম্পানি খোলা যায়। এই কোম্পানিগুলোর নামে আই থিঙ্ক যে সুইজারল্যান্ডে বড় বড় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সম্ভব। সো এভাবে করেছে এবং টাকাটা নিয়েছেও যে বললাম ইদার থ্রু ইন দ্য ফর্ম অফ ইম্পোর্টিং সামথিং, আর আমাদের দেশ থেকে তো আমরা অনেক কিছু এক্সপোর্ট করি, তো যখন গার্মেন্টসের এক্সপোর্ট করি ধরুন সেই এক্সপোর্টের বিল তো এখানে আসার কথা, আমি সব আনলাম না, আমি যে বায়ার ওখানে তাকে বললাম ধরুন আপনার $1 মিলিয়ন বা $5 মিলিয়ন, আমি বললাম যে আমাকে $1 মিলিয়ন থ্রু জনতা ব্যাংক পাঠাও আর বাকি $4 মিলিয়ন আমাকে এখানে পে করো। সো সে তো পে করবেই যদি তার সাথে আগে ইভেন অনেক সময় আপনি এর জন্য তাকে ডিসকাউন্ট দিতে পারেন। সো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে কোনো টাকা আমরা পাচার হতে দেব না, উনি পাচার হতে দেবেন না সেটা হলো উনি থ্রু বাংলাদেশ ব্যাংক উনি হয়তো নিতে দেবেন না, মানে ওনার, আমি আন্তরিকতাকে প্রশ্ন করছি না, উনি হয়তো আসলে দিতে চান না, কিন্তু ওনার নিয়ন্ত্রণ নেই ওখানে। যদি আপনি ওভার ইনভয়েসিং করেন, সেই মেশিনটা না আসে, কে চেক করবে এটা, তাই না? আমরা একটা বাক্সে কি আসছে আমরা তো সবসময় খুলি না, আর অনেক সময় কম আসলে ভালো, কারণ যে কম আনে সে এখানে কাস্টমস ডিউটি কম দিবে, তাই না? সেও বলবে হ্যাঁ কম এসছে খুবই ভালো, আমি তো এত টাকার মেশিনারি এনেছি, কিন্তু ব্যাংক তো পে করে দিচ্ছে মাছ হায়ার একটা অ্যামাউন্ট, তাই না? এইভাবে হয়। আমি আবারও ফিরবো ওয়ারিসুল করিম আপনার সাথে আলোচনাতে, এবং আসলে উপায়টা কি যদি এরকম হয় যেখানে আসলে মানে টেকনিক্যাল কোনো একটা বিষয় আছে বা সিস্টেমে কোনো একটা জটিলতা আছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেটা ওয়াকিবহাল আছেন কিংবা হয়তো বা আপনাদের পরামর্শ তার প্রয়োজনও আছে। আমি রাশেদ খানের কাছে চলে যাই। রাশেদ খান, এত বড় একটা অ্যামাউন্ট, এত বড় একটা বিশাল অঙ্কের টাকা, বাংলাদেশের টাকা, সেটি জমা হচ্ছে অন্য একটা দেশের ব্যাংকে গিয়ে এবং সেখানে পাহাড় সমান তার উচ্চতা হয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের ভেতরের অবস্থা খোকলা আমরা যতটুকুন জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই টাকা আর পাচার হতে দেয়া যাবে না, এটি প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, কিন্তু যেগুলি পাচার হয়ে গেছে সেগুলি ফেরত আনার কোনো উপায় আপনার জানা আছে কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়ে গেছে এই টাকা আসলে ফিরিয়ে আনা খুবই জটিল। আমি নিজেও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী, সেই হিসেবে আমার যতটুকু পড়াশোনা জানাশোনা, সরকারের যতই আন্তরিকতা থাকুক না কেন, আসলে যে টাকা পাচার হয়ে গেছে এটা আসলে ফিরিয়ে আনা খুবই কঠিন হবে। হয়তো অল্প পরিমাণ ফিরিয়ে আনা যেতে পারে বিভিন্নভাবে, কিন্তু দেখবেন যে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু অনেক সময় অপরাধীদেরকে আশ্রয় দেয়, কারণ আমাদের মতন দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, এরকম যারা আসলে পাচার করেছে এই টাকাগুলো মাধ্যমেই তো আসলে অনেকটা বলা যায় যে তারা উন্নত সমৃদ্ধ কিছুটা হয়েছে, মানে কিছুটা হলেও তাদেরকে উন্নত হতে সহযোগিতা করেছে, কারণ এই টাকাগুলোর মাধ্যমে সেখানে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। এখন ওই দেশগুলো যদি এদেরকে প্রোটেকশন না দেয় তাহলে তো ওই দেশে অন্যান্য দেশ থেকে আর টাকা যাবে না, স্যার, এটা পসিবল, হ্যাঁ, যাবে না। সুতরাং তারা যদি এইভাবে টাকা ফেরতই দিবে তাহলে তো এইভাবে টাকা নিয়ে যাওয়ার সুযোগ থাকতো না। যেমন সুইস ব্যাংকে যে পরিমাণ আসলে বাংলাদেশিরা প্রায় প্রতি বছরই কিন্তু টাকার পরিমাণ বাড়ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 3,000 কোটি টাকা বেড়েছে, এম রাইট?
এবং এটা মোটামুটি যেটি আমি গণমাধ্যমের খবরে দেখলাম যে 1 বছরে 41% বেড়েছে, মানে 2025 সালে সব থেকে বেশি। এর মানে কি? এর মানে যারা আসলে আওয়ামী লীগের যারা নেতারা ছিল, যারা দেশের বাইরে পালিয়ে গেছে, দেশের তারা কোনো বিভিন্ন না জায়গায় কোনোভাবে সে টাকাটাকে দেশের বিভিন্ন পাচার জায়গায় করেছে। তাদের যে ব্যবসা বাণিজ্য বা সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো তারা কোনো না কোনো ফরম্যাটে দেশের বাইরে নিয়ে গেছে। পেমেন্ট হতো ওখানে হয়েছে, এখানে বিক্রি করেছে, এক্স্যাক্টলি পেমেন্ট ওখানে হয়েছে। এই টাকাগুলো তারা দেশের বাইরে নিয়ে গেছে। এই কারণে কিন্তু দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটার পরিমাণ সব থেকে বেশি। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, এটা হলো যে আওয়ামী লীগের যারা বড় বড় ব্যবসায়ী বলেন আর যারা নেতা ছিল তারা মোটামুটি সবাই চলে গেছে। এই চলে যাওয়ার কারণে টাকাগুলো নিয়ে গেছে, এই জন্য আসলে এই প্রবলেমটা হয়েছে। দেখেন আওয়ামী লীগের সময় মোটামুটি 25 থেকে 30 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এর মধ্যে হবে সংখ্যাটা। তো এই টাকা আমার কাছে মনে হয় না যে আসলে ফিরিয়ে আনা সম্ভব, কঠিন, মানে এটা খুবই কঠিন। এটা যদি যে সরকারই হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার তো গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকার কিন্তু পারে নাই। আর বিএনপি সরকারের পক্ষে এটা আসলে ফিরিয়ে আনা কঠিন। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বাংলাদেশের টাকা, জনগণের টাকা দেশের বাইরে পাচার করার আর কোনো সুযোগ রাখা হবে না। অর্থাৎ যদি সরকার কঠোর হয় তাহলে কিন্তু এইভাবে টাকাকেও পাচার করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর হতো, মানে আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান বা আওয়ামী লীগের নেতাদের সম্পদ এগুলো যদি রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া যেত, তাহলে কিন্তু এইভাবে দেশের বাইরে টাকাগুলো তারা নিতে পারতো না। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতায় এত টাকা আসলে পাচার হয়েছে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের দুর্বলতা ছিল। আর বিএনপি সরকার, ইনশাআল্লাহ বিএনপি সরকারের এই দুর্বলতা থাকবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাচ্ছেন, যেভাবে প্রত্যেকটা জিনিসের দিকে, মানে অনেক সময় দেখেন যে একটি দেশের প্রধানমন্ত্রী মানে তার কার্যালয়ের খাবারের বিল কমাবে, এটা তো আসলে প্রধানমন্ত্রী ভাববেন, এটা অনেকে চিন্তাই করেননি। কিন্তু প্রধানমন্ত্রী এটা ভাবছেন যে আমার কার্যালয়ে খাবারের যে বিল আসতো আগে তার তুলনায় এখন 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ তিনি সর্বত্র এইভাবে কিন্তু খরচ কমিয়ে আনছেন। তিনি কিন্তু একজন মানে বলা যায় যে কঠোর প্রধানমন্ত্রী। তিনি যেমনি ভাবে মানে খুবই নমনীয়, আবার এই অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার। যেমনি ভাবে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি ভাবে দেশ চালিয়েছেন সততা এবং নিষ্ঠার সহিত, ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান ঠিক একইভাবে কিন্তু তিনি দেশ চালাতে চাচ্ছেন। মানে আন্তরিকতা আমাদের প্রয়োজন, শুধুমাত্র সরকারের আন্তরিকতার মাধ্যমে কিন্তু সব পরিবর্তন হবে না। রাশেদ খান, কিন্তু তারপরে কিছু বাধা রয়েছে, সে বাধাগুলো কোন জায়গায়, চ্যালেঞ্জগুলো কোন জায়গায়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে একটা বিরতির পর। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আলোচনার বিষয় হচ্ছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পাহাড়। ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম আছেন, রাশেদ খান আছেন আমার সাথে আজকে আলোচনাতে। আমি ডক্টর এ কে এম ওয়ারেসুল করিমের কাছে চলে যেতে চাই এবং যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বলছিলাম যে আসলে এই পাচারকৃত অর্থ, যা পাচার হয়ে গেছে এত বিশাল অঙ্কের অর্থ, সেগুলো ফেরত আনতে কি ধরনের চ্যালেঞ্জগুলো আমাদেরকে ফেস করতে হতে পারে, ওয়ারেসুল করিম আপনার কাছে চলে যেতে চাই আলোচনাতে। থ্যাংক ইউ সোনিয়া। আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা যে নেচার অফ মানি লন্ডারিং ইটসেলফ ইজ ইলিগাল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনি অবৈধভাবে টাকা ট্রান্সফার করা, সেটা অ্যাকুমুলেট করা, সেটা লোন দেওয়া, সেটা লোন করা। কিন্তু আমার কথা হচ্ছে সুইস ব্যাংকে বা মানে সিঙ্গাপুরের কোনো ব্যাংকে জমাকৃত পুরো টাকাটা কাদের নামে আছে এটা আমরা জানতে পারবো কিনা। একবার আমরা যে উইকিলিক্স বা পানামা পেপারস, ওখানে আমরা দেখেছি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কার কত টাকা আছে, বাংলাদেশের কারো কারো নাম এসছে। এটা আপনার স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে জানতে হবে যে বাংলাদেশি, কারণ বাংলাদেশে অনেকের বৈধ টাকা থাকতে পারে, অনেক বৈধ ব্যবসায়ী তারা মনে করতে পারে আমি দেশে আর নিরাপদ না, ধরুন ব্যবসা গুটিয়ে বা বাড়িঘর বিক্রি করে আপনি জমা করতে পারেন। সো অ্যাটলিস্ট ইটস এ গুড থিং যে কান্ট্রি অফ অরিজিন আমরা জানতে পারছি যে কতজন বাংলাদেশি, কতজন ভারতীয়, কতজন মালয়েশিয়ান বা পাকিস্তানি।
সেকেন্ড জিনিস আপনাকে প্রুভ করতে হবে যে এই টাকাটা যে অবৈধ, এটা আপনি কিভাবে শিওর হলেন, তাই না? কারণ ওই ব্যাংক তো নাম্বার ওয়ান, মানে ব্যাংকিং, মানে দ্য রিলেশনশিপ বিটুইন কাস্টমার এবং ব্যাংক, এটা কিন্তু খুবই সেক্রেট, খুবই পবিত্র একটা রিলেশনশিপ। আপনি সেখানে প্রাইভেসি 100% আপনাকে সিকিউরিটি মেনটেন করতে হবে। আমার মানে ব্যাংক অ্যাকাউন্ট, ইভেন আমার মানে আমি নিজে পারমিশন না দিলে আমার এমপ্লয়ার, ইভেন ট্যাক্স অথরিটি, ট্যাক্স অথরিটি ইন মোস্ট কান্ট্রিজ তাদের অ্যাক্সেস আছে, তাদের সভরেন্টি, কিন্তু ট্যাক্স অথরিটি ছাড়া ইভেন কোনো পাওনাদার তারা ঢুকতে পারে না। ধরুন আমি যে ব্যাংক থেকে লোন নিলাম, সে চাইলে কি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে বা সেখান থেকে নিতে পারবে? শুধু IRS মানে আমাদের NBR পারবে। সো এগুলো যে অবৈধ এটা আমরা জানি না। আমি এটার পক্ষে সাফাই গাচ্ছি না, বাট মানে ডিফিকাল্টিটা রাশেদ যেটা বললো যে খুবই কঠিন। সো এরপরে আপনাকে আসতে হবে যে বাংলাদেশে তাদের নামে আপনাকে ডেফিনিট প্রুফ, ধরুন আমাদের কোনো একটা ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংক লোন, আমার মনে হয় মোস্ট অফ দ্য মানে যে টাকাটা যায় সেটা এখানে লোনের টাকা, কেউ নিজের, আর কিছু আছে সম্পদ বিক্রি। যদি কেউ মনে করুন কোনো দেশে নিরাপদ বোধ না করে, ইফ দে ডোন্ট থিঙ্ক ইটস সেফ, তাহলে সে মনে করতে পারে আমি বাড়িঘর বিক্রি করে কোনোভাবে ওই দেশে আমি আমার টাকাটা জমাই। সো বৈধ টাকা হতে পারে, এখন হয়তো বৈধ চ্যানেলে যায় নাই, কিন্তু আমাকে যদি কেউ এখানে আমি প্রপার্টি দিলাম, ওখানে আমাকে পে করে, তার কোনো আত্মীয় স্বজন পে করে, অথবা সেখানে আরেকটা লোন নিয়ে এসে আমাকে পে করে, দিস আর অল মানে অল ডিফারেন্ট পসিবিলিটিস। সেখানে বৈধ মানে বাংলাদেশি টাকা কিনা সেটা সেটা কারণ ওখানে আমি দেখাবো যে আমি লোন করেছি, আমি একটা বাড়ি বিক্রি করেছি, লোন করেছি, তাই না? আপনাকে যেটা ইম্পর্টেন্ট আরেকটা বোঝা যে আমাদের দেশে বড় বড় লোনস, আপনি দেখুন আজকেও পত্রিকা এসছে যে ইসলামী ব্যাংকের একজনের নামেই তো 82,000 কোটি টাকার লোন চলে গেছে। তেমনি জনতা ব্যাংকের প্রায় 70% লোনস, এর আগে বেসিক ব্যাংকের, মানে ইভেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও তো অনেকগুলো ব্যাংক কেলেঙ্কারি আমরা দেখেছি, মনে আছে? হলমার্ক একটা ব্রাঞ্চ থেকে, মানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ব্রাঞ্চে কিন্তু আমরা মানে ইন্ডাস্ট্রিয়াল লোনের জন্য কেউ যায় না। আপনার লোন দরকার, আপনি যাবেন মানে লোকাল ব্রাঞ্চ বা চিটাগংয়ের কোনো ব্রাঞ্চ, ইন্টারকনের সে একটা ব্রাঞ্চ থেকে হলমার্ক 2-3-4 হাজার কোটি টাকা লোন নিয়েছিল। এই ধরনের মোস্ট অফ দ্য মানে লন্ডার্ড মানির সোর্স হচ্ছে বড় বড় লোনস। কারণ ওই যে বললাম, নিজের বেতন থেকে সঞ্চয়ের টাকা জমা করে এত হাজার কোটি টাকা হওয়া সম্ভব না এক জীবনে। তাহলে তারা করে কি, তারা ধরুন একটা পাওয়ার প্ল্যান্টের নামে আমি লোন নেব, আমার যদি নিজস্ব লোকজন থাকে, ব্যাংকে আমাকে লোন প্রসেস করে দেয়, ব্যাংক থেকেই বলে দেয় স্যার এটা লাগবে, আপনি এগুলো জোগাড় করেন, আমরা আপনাকে দেবো। আমি শুনেছিলাম ইভেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, মানে আপরাইজিং এর আগেই, যে গুলশান এলাকায় এরকম এজেন্সি আছে, আপনি 2-3% দেবেন, আপনার যত 400 কোটি টাকা দরকার হলে আপনি হয়তো 4 কোটি ওরা নিবে, বাকি টাকা আপনার নামে পেপার তারাই তৈরি করবে ব্যাংক থেকে। তারপর সেই টাকাটা কি হবে? এবং নোয়িং ফুল ওয়েল যে তারা জানে যে এই পাওয়ার প্ল্যান্টটা উনি বানাবেন না, এগুলো কিন্তু মেগা প্রজেক্ট হবে। আমি বলবো যে আমি এটা উপশহর বানাচ্ছি, আশুলিয়া বা ধামরাই কোনো জায়গায় আমি একটা বিরাট মানে 5,000 ফ্যামিলি থাকতে পারবে, এমনভাবে মানে মুখরোচক করে বলবো যে এটা ব্যাংকও মানে অন গুড ফেইথ, কিন্তু ব্যাংক ভালো করে জানে এই ব্যাংকগুলো। এবং দেখেছেন যে ভালো ব্যাংক, কিন্তু আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের ব্যাংকিং আপনি ইজ লাইক এ টেল অফ টু সিটিজ। আপনি দেখুন এটা EBL হয় নাই কেন, ব্যাংকগুলো কতগুলো আছে তারা খুব কেয়ারফুলি, ইভেন হোয়েন দেয়ার ইজ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারা কিন্তু কেয়ারফুল থাকে। EBL আমাদেরকে বলেছে, আমরা মানে নর্থ সাউথের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আমরা ইনভাইট করে তখন জানতে পেয়েছে, তারা বলে যে আমরা অনেক আমাদেরকেও সুকুক বন্ড, আমাদেরকেও বেক্সিমকো আমার বন্ড ইত্যাদি আমাদেরকেও কোটা দিয়েছে যে তুমি 200 কোটি নাও না। কারণ প্রধানমন্ত্রীর ধরুন বিনিয়োগ বিষয়ক যিনি পরামর্শক উপদেষ্টা, উনি যদি বলেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অফিসে গিয়ে দেখবেন যে উনি আড্ডা মারছেন, ওনাকে দেখলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বলে, তাহলে আপনি একজন ব্যাংকের MD হয়ে আপনার বস তাকে স্যার বলছে, তাই না? আপনি কিভাবে তার কথা, আপনি তখন কাগজপত্র তেমন দেখবেন। উনি যদি বলে দেখো তোমার কাছে তো একটা লোন আছে, সালমান মাহমুদ এভাবে ডিল করতেন আমাদের মন্ত্রীরা, মানে কারণ তাদের কথায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর উঠে বসে। এখানে অ্যাপয়েন্টমেন্ট গুলো সোনিয়া, এগুলো আপনি যদি অ্যাকাউন্টেবল করতে পারতেন, যে স্পেশালি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অডিটর জেনারেল বা ওই যে র্যাবের প্রধান, দুদকের প্রধান, এই জিনিসগুলো যদি পার্লামেন্টারি কমিটি বা কোনো না কোনো নিউট্রাল বডিতে ভেটিং হতো। এই যে এখনো দেখলাম যে দুদকের জন্য সার্চ কমিটি, তো সার্চ কমিটি এগুলো জাস্ট অন পেপার, এগুলো ফার্স্ট। কারণ সার্চ কমিটি 5টা নাম দিবে, আমরা জানবো না তারা কিসের ভিত্তিতে নামে আসছে, এটা কোনো ইন্টারভিউ হবে না, ইট শুড বি অন ওপেন এয়ার, ইট শুড বি মানে বাই দ্য অপোজিশন পিপল। ইন্টারভিউ হতে হবে বিরোধী দলের লোকজন, সমালোচকরা যাতে, তাই না?
ওকে, আমি ফিরবো জি, আবারও জি, ওয়ারিসুল ঠিক করিম। আছে। এই অংশে সময় কম, আমি রাশেদ খানকে আলোচনায় যুক্ত করে নিতে চাই। দুর্নীতি করা কিছু মানুষ পালিয়ে গেছে, কিন্তু মানুষের মন দুর্নীতি করব এই প্রবণতা কখনো সেটা আমরা ছাড়াতে পারবো না। যদিও এবার প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে সরকার, কিন্তু মানুষের মন সে দুর্নীতি করতে চাইবেই। এখন এই জায়গাতে লাগাম টানতে হবে এবং ব্যাংকিং খাতগুলোকে সচল করতে হবে। উদ্যোগটা কি হতে পারে? দেখেন, বাংলাদেশের এমন কোনো অফিস আপনি দেখাতে পারবেন না যেখানে আসলে দুর্নীতি হয় না। মোটামুটি সকল অফিসেই দুর্নীতি হয়। আমরা দেখেছি যে একজন মানুষ নামাজ পড়ে এবং তিনি বেশ মানে ভালো ছাত্র ছিলেন, তারপরেও তিনি ঘুষ খান। আমি একজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাকে বলছেন যে আমি মোটামুটি ৫৬,০০০ টাকা মতো বেতন পাই সব মিলিয়ে। এই ঢাকা শহরে ৫০,০০০ টাকার নিচে ভালো কোনো বাসা ভাড়া পাওয়া যায় না। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, মা বাবা আছে, আমি আসলে এই টাকা দিয়ে কিভাবে সারভাইভ করব? সত্য কিনা? ভালো বাসা, দেখেন দুঃখের কথা বলতে হয় যে আমি অনেক দূরে থাকি, মানে ভাষাটেক এরিয়াতে আমি থাকি। ২০১৮ সালে যে সময় কোটা সংস্কার আন্দোলন চলে, ওই সময় আমি আর হলে ফিরতে পারি নাই, যে কারণে আমার ওই এলাকায় আত্মীয় ছিল, যে কারণে ওই দিকেই আমাকে থাকতে হয়েছে। এখনো পর্যন্ত সেখানেই থাকি। তো নির্বাচনের পরে মনে হলো আমার দুইটা মেয়ে বড় হয়েছে, ওদেরকে স্কুলে ভর্তি করতে হবে, সুতরাং ওই এরিয়াতে না থেকে আমি একটু ভালো এলাকায় যাব। তো আমি আমার কয়েকজন ভাইয়ের মাধ্যমে বাসা খোঁজ করালাম। তো আমার নাম শুনে কেউ বাসা ভাড়া দিল না। তারা বলছেন যে আইনজীবী এবং রাজনীতিবিদ এদেরকে আমরা বাসা ভাড়া দিই না। মূলত আওয়ামী লীগের যারা নেতা ছিল এমনভাবে এই সমাজকে কলুষিত করে গেছে যে আমার নাম শুনলে বলে যে না, সে খুব ভালো বলে, আমরাও বিএনপিকে সমর্থন করি, কিন্তু আসলে আমাদের একটা পলিসি আছে আমাদের এই আবাসিক এরিয়াতে, আইনজীবী এবং রাজনীতিবিদদেরকে আমরা বাসা ভাড়া দিই না। তো যে কারণে আমি প্রায় ১ মাস, আমার এক ভাই আছে আমার ঝিনাইদহ জেলার, তিনি একসময় আর্মিতে চাকরি করতেন, তিনি প্রায় ১ মাস বাসা খুঁজে খুঁজে মানে আমার জন্য আসলে কোনো বাসা অ্যারেঞ্জ করতে পারে নাই। পরে আমি আমার এক ব্যবসায়ী ভাই আছে আমারই এলাকার, আমি যেখান থেকে নির্বাচন করেছি, তাকে বললাম। তো সে বলল ঠিক আছে, এটা আমি আমার নামে বাসাটা নেব। তারপরে বলল যে তোমাকে যেহেতু সবাই চিনে, তোমাকে তো আসলে বলতে হবে যে তুমি থাকবা। তো সেই ভাই মানে সেগুনবাগিচায় একটা বাসা আমার সাথে দেখতে গেল, এবং ওই বাসার মালিক একজন সরকারি কর্মকর্তা। তো তাকে বললো যে বাসাটা আমার নামে নিব, কিন্তু থাকবে আমার ভাই রাশেদ খান থাকবে। সে ঘুরিয়ে ফিরিয়ে আর বাসা আমার নামে, মানে আমাকে দিল না, মানে আমি থাকতে পারবো না। তো বাংলাদেশের অবস্থা দেখেন যে একজন সরকারি কর্মকর্তা, তার সেগুনবাগিচা এলাকায় তার বিলাসবহুল বা ভালো ফ্ল্যাট আছে যেখানে মোটামুটি মানসম্মত থাকা যায়, কিন্তু আমি রাশেদ খান রাজনীতি করি, আমাকে সেটা দিবে না, অবিশ্বাস। তো এরকম দেখবেন সরকারি কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে, কিন্তু রাজনীতিবিদদেরকে তারা দেয় না। মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা জাতীয় সংসদে বলেছে যে দুর্নীতি সবাই করে, কিন্তু রাজনীতিবিদদেরকেই সবসময় খারাপ হিসেবে দেখানো হয়, যে একমাত্র রাজনীতিবিদরাই দুর্নীতি করে। কিন্তু এই যে টাকাগুলো, এটা তো আসলে রাজনীতিবিদরাই পাচার করেছে। কেউ আসলে অভাবে করে দুর্নীতি করে, আর কারো স্বভাবই হলো দুর্নীতি করা। অভাবে বলতে যে মানুষটা আপনার, আমি বলছি না যে দুর্নীতি আপনি করেন, দুর্নীতি যদি আপনি বন্ধ করতে চান তাহলে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইতে হবে, যেটা এই বাজেটে বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে। এবং এই বেতন বাড়ানোর পরেও যদি কেউ দুর্নীতি করে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। মানে শুধুমাত্র এরকম না তাকে ওএসডি করা, বরং তাকে চাকরিচ্যুত করতে হবে। আমি কিন্তু দুর্নীতিকে কোনোভাবেই সাপোর্ট করছি না। অবশ্যই আমরা কেউই সাপোর্ট করি না দুর্নীতিকে, কিন্তু এই যে সরকারি চাকুরিদের বেতনের কথা, বৃদ্ধির কথা আপনি বললেন, যে কারণে তার ফলে হয়তো বা দুর্নীতি কিছুটা কমে যাবে, এ কারণে তাদের বেতন বাড়াই দিতে হবে। কিন্তু দুর্নীতি যাদের মানসিকতায় মজ্জায় ঢুকে গেছে তারা দুর্নীতি করবে, এবং যখন টাকার অঙ্ক বেশি হয় তখন নাকি দুর্নীতির পরিমাণও বেশি হয়। আরেকটা কথা, এই যে এই সরকারি বেতন বৃদ্ধি যখন হবে তখন এই যে বেসরকারি যে মানুষগুলো রয়েছে, আমরা মানে আম জনতা যারা রয়েছে, তাদের কি হবে? তাদের তো নাভিশ্বাস হয়। একটা বিরতি নিয়ে ফিরে আসি, প্রশ্নটা থাকলো আপনার কাছে। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন দেশ সাম্প্রতিকের।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পাহাড়, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম। রাশেদ খান এবং ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম রয়েছেন। পাচার হতে দেব না এবং পাচার হয়ে যাওয়া যে অর্থ সেগুলো ফিরিয়ে আনার কি উপায়, সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমি একটু রাশেদ খানের কাছে চলে যেতে চাই। রাশেদ খান, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছিলেন এবং যাদের কথা আমরা বলছি যে যারা এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে, তারা আসলে বাংলাদেশকে দারিদ্র্য এবং ঋণ ছাড়া আর কিছুই দেয়নি। মাঝখানে একটা নিয়ম হয়েছিল যে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি যা বাংলাদেশে আছে সেগুলো বিক্রি করে সেগুলো জাতীয় কোষাগারে সেটাকে রাখা হবে, এমনটা একটা নিয়ম করা হয়েছিল। কিন্তু আমরা যখন অনুসন্ধানে যাচ্ছি তখন দেখছি যে এদেশে তারা আসলে কিছুই রাখে নাই। এখন উপায় কি হবে? জি, মানে যারা আসলে দেশটাকে বিক্রি করতে চেয়েছিল ক্ষমতায় থাকাকালীন সময়ে, তো ওই সময় আসলে পুরোপুরি বিক্রি করতে পারেনি। তবে তারা শেষ হয়ে যাওয়ার পরে তারা মরণ কামড় দিয়েছে এবং দেশটা বিক্রি না করতে পারলেও তাদের যে সম্পদ ছিল বাংলাদেশে সেটা বিক্রি করে দেশের বাইরে টাকা নিয়ে গেছে। তো আমি যে কথা বলছিলাম একটু অ্যাড করি যে বাংলাদেশে যে বাস্তবতা আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে, রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থাহীনতা আছে। যেমন আমাদেরকে মানুষ বাসা ভাড়া দিতে চায় না, আমাদেরকেও দিতে চায় না, সাংবাদিকদেরও দেয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি না। গণ অধিকার পরিষদের সভাপতি এবং বর্তমান প্রতিমন্ত্রী তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে আমি যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক বাসা খুঁজেছি, কেউ আমাকে বাসা দিতে চাইতো না, আর আওয়ামী লীগের সময় তো দিতেই চাইতো না। আর এখন যেটি হয়েছে, আমি প্রতিমন্ত্রী হওয়ার পরে সেই সব লোকজন যোগাযোগ করে বলে ভাই আমার বাসায় ওঠেন, আমার বাসায় ওঠেন। তা আমার বাস্তবতা আসলে তাই হয়েছে আমার কাছে মনে হয়। নির্বাচনে যদি আমি এমপি হতে পারতাম তাহলে অনেকেই বলতো যে ভাই আমার বাসায় ওঠেন। এখন যেহেতু আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই, তো আমাকে আবার ওই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তো আমি আরো কয়েকটি বিষয়ে কথা বলি। দেখেন, দেশ থেকে তো অবশ্যই দুর্নীতি বন্ধ করা দরকার। আপনি বলছিলেন যে যদি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দেয় আমাদের কি হবে। এই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছে, ফ্যামিলি কার্ড। অনেকে সমালোচনা করছে, কিন্তু এই সমালোচনা অযৌক্তিক। একজন গরিব মাকে যে সময় আপনি 2500 টাকা দিবেন, ওই টাকা দিয়ে সে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারবে। যদি প্রাইভেট শিক্ষক থাকে তাকে 1000-1500 টাকা বেতন দিয়ে পড়াতে পারবে, স্কুলে বেতন দিতে পারবে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, সেই উদ্যোগগুলো তিনি ভেবে চিন্তেই নিয়েছেন। তার প্রত্যেকটা উদ্যোগের পিছনে বাস্তবসম্মত জ্ঞান আছে এবং তিনি পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। এবার আসি, আমি আজকে সংসদে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। একজন এনসিপির এমপি বললেন যে প্রয়োজনে আমরা 2 বেলা খাবো, 1 বেলা না খেয়ে হলেও আমাদের প্রতিরক্ষা বাজেট বাড়াইতে হবে। এর আগে এনসিপির একজন নেতা বলেছিল যে আমাদেরকে মানে পরাশক্তি হইতে হবে, মানে আমাদের অস্ত্র কিনতে হবে, আমাদেরকে ওই ধরনের মেকানিজম মানে বানাইতে হবে। তো আমার কথা হলো যে পৃথিবী তো এগিয়ে যাচ্ছে, আমরা কার সাথে যুদ্ধ করব? এবং বরং আমাদের এই ধরনের ক্যাম্পেইন করা দরকার, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। শিক্ষা চিকিৎসা খাতে বাজেট বাড়াও। আমি জানি না আমাদের নতুন বন্দোবস্তের আমাদের বন্ধুরা তারা কেন আসলে এই যুদ্ধের কথা বারবার বলছে, তাদেরকে আসলে মানে তারা কি চায় আসলে বুঝতেছি না। সীমান্তের যে অবস্থা, বিশেষ করে সীমান্তের অবস্থা ঠিক আছে, এটা বাংলাদেশ ভারত বর্ডারের যে অবস্থা বা বাংলাদেশ মিয়ানমারের যে অবস্থা, সীমান্তের যে অবস্থা, এইটার কারণে আমরা ভারতের সাথে যুদ্ধ করব। ভারতের সাথে যুদ্ধ করলে তার আলটিমেট ফলাফলটা কি? আমরা এটার জন্য আমাদের কূটনৈতিক চাপ, আমাদের আন্তর্জাতিক যারা গোষ্ঠী রয়েছে তাদের সহযোগিতা এবং বাংলাদেশের জনগোষ্ঠীর প্রতিবাদ, যেমনিভাবে আমাদের ওই অঞ্চলের মানুষ, সীমান্তবর্তী এলাকার মানুষ দেখেন তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে, তারা বিজিবিকে সহযোগিতা করছে। আমাদের বর্ডার গার্ডকে আমরা শক্তিশালী করব, তাদের মনোবল বেড়েছে না? বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দেখেন যে তারা বলছে তোমরা গুলি চালাইলে আমরা চুরি পরে বসে থাকবো না, আমরাও পাল্টা গুলি চালাবো। আমাদের বর্ডার গার্ডকে আমরা শক্তিশালী করতে পারি, কিন্তু যুদ্ধ এটাকে আমি এই যে আধুনিক বিশ্বে এটাকে আমি এলাও করতে পারছি না। বরং আমেরিকা বলেন আর ইসরায়েল বলেন আর মধ্যপ্রাচ্যে বলেন আর ইরান বলেন, আমাদের সবারই উচিত এই যুদ্ধ থেকে বিরতি থাকা। আরেকটি ব্যাপার বলি, আজকে ঋণ খেলাপি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে এই সংসদে ঋণ খেলাপি কারা?
দেখেন আরপি অনুযায়ী যারা ঋণ খেলাপি তারা নির্বাচনে অংশ নিতে পারে না। সুতরাং যারা নির্বাচনে অংশ নিয়েছে কেউ কেউ ঋণগ্রস্ত থাকতে পারে। এখন 16 বছরে ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, সুতরাং ওই ঋণ তিনি পরিশোধ করতে পারেননি। এটা BNP বাস্তবতা নেতাদের ছিল, কথা বলছেন। এক্স্যাক্টলি এটা বাস্তবতা ছিল। এখন আমাদের দেখেছি যে আমাদের এমপিরা তারা বউয়ের নামে ঋণ নিয়েছে না। শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে 2 কোটি টাকা তিনি তার বউয়ের নামে ঋণ নিয়েছেন। জামাতের লোকজন তো আসলে নিজের নামে ঋণ নেয় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা দলীয় সাধারণ নেতাকর্মীর নামে ঋণ নিয়ে তিনি ব্যবসা করেন। এই জন্য তাদেরকে এই ঋণগ্রস্ত বা আপনার এইভাবে ঋণ খেলাপি হিসেবে আমরা দেখি না। মূলত এই চালাকি তারা করে। কারণ বিএনপির লোকজন তো অনেকে ব্যবসা বাণিজ্য করে। এখন ওই সময় ঋণ ব্যবসা বাণিজ্য যেহেতু হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছিল, পরিশোধ করতে পারে না, এখন পরিশোধ করবে। সুতরাং সংসদে তাদেরকে যেভাবে ঋণ খেলাপি বলে কটাক্ষ করা হচ্ছে, মূলত যারা এগুলো করছে তারা আসলে এই সংসদকে অবমাননা করছে। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। আজকের মতো আপনার সাথে শেষ করতে চাই আলোচনা। ডক্টর এ কে মোয়ারেজুল করিম, পরামর্শ দিয়েই শেষ করতে চাই আজকে, প্লিজ। আমার পরামর্শ হচ্ছে সোনিয়া, যে ফার্স্ট ওই যে মানি লন্ডারিং ব্যাপারটা শেষ করি। তো এখানে আপনি ট্রেইলটা বের করতে হয়, আমরা যেটাকে বলি, মানে আপনি যেমন পায়ে হাঁটার, মানে যে গ্রামীণ পথে মেঠো পথে যদি আপনি হাঁটতে থাকেন একটা ট্রেইল তৈরি হয় আপনার পায়ে হাঁটার। এখন টাকাটা কোত্থেকে আসলো, টাকাটা সত্যি সত্যি সেখানে গেছে, যেটা প্রুফ দরকার আছে। যেমন ধরুন বাংলাদেশে আমি যদি একটা পাওয়ার প্ল্যান্ট করব বলে 700-800 কোটি টাকা নেই, মনে রাখবেন যে এখানে ব্যাংকের আমাদের মানে মোস্ট অফ দ্য বড় স্ক্যান্ডেলগুলো যেগুলো হয়েছে সেখানে ব্যাংকের বোর্ডের মানে পরোক্ষ অ্যাটলিস্ট ট্যাসিট অ্যাপ্রুভাল ছাড়া কেউ না কেউ আগ্রহী ছিল। আর ন্যাশনালাইজড ব্যাংক হলে তো অফকোর্স সরকার, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সবগুলো চেয়ারম্যান সরকার নিয়োগ দেয়। এখন তো আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, প্রাইভেট ব্যাংকেরও চেয়ারম্যান কিন্তু গোটা বোর্ড আপনি ভেঙে দিতে পারে, মানে সেন্ট্রাল ব্যাংক, তাই না? যে 2 দিন আগে ইসলামী ব্যাংকের পুরো বোর্ডটাই মানে ইয়ে করা হলো। সো এতটা পাওয়ার যখন সেন্ট্রাল ব্যাংকে থাকে, সেখানে বোর্ডে কারা যায়, সে বোর্ডে বড় বড় লোনসগুলোর এখানে রুল আছে ক্লিয়ার, যে আপনার পেড আপ ক্যাপিটালের সার্টেন পার্সেন্টেজের উপর কিন্তু আপনি সিঙ্গেল লোনে একটা পোর্টফোলিওতে দিতে পারেন না। তাহলে একজন নামে হোক বেনামে হোক, এটা কি ব্যাংকের মানে এগুলো যখন 50-60 কোটি টাকাই তো অনেক, আমাদের কাছে তো অনেক টাকা। ওনারা যখন এত বড় লোনে যায় 5,000, 11,000 এক একটা কোম্পানির নাম আজকে দেখতে পাচ্ছি যে এত মানে প্রায় 27টা ব্যাংক মিলে সিটি ব্যাংকের সিটি গ্রুপের প্রায় 26,900 কোটি টাকা তারা রিস্কেজুল করছে। তো এটা তো একটা ধরুন, এর আমি সিটি গ্রুপের নাম আনলেও এটা পজিটিভ, মানে পজিটিভ নোট বলছি, যে যদি রিস্কেজুল করা যায়, কারণ এই গ্রুপটাকে বাঁচাতে হবে। সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ এগুলো আমাদের 2 অফ দ্য লার্জেস্ট গ্রুপস। এই যে সিটি ব্যাংকের দেখুন 36 ব্যাংকস মুভ টু রিস্ট্রাকচার 26,600 crore, 26,600 কোটি টাকা লোন হয়েছে। এবং সিটি গ্রুপের আর্থিক অবস্থা খারাপ এটা তো আমরা জানতাম না। আমরা মনে করতাম যে ধরুন বেক্সিমকো যেহেতু ওই যে নেতাদের তারা মানে পালিয়ে বেড়াচ্ছে, অথবা আরো কিছু নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করছে, বাংলাদেশের রেলওয়ে বা বিআরটিসি, এগুলো কতগুলো খারাপ প্রতিষ্ঠান। সিটি ওয়ান অফ দ্য মানে ব্রাইটেস্ট গ্রুপস, যে শেয়ার বাজার আসুক এটা সবাই চাচ্ছিল। তো তাদেরই যখন এত 26-27 হাজার কোটি টাকা লোন, এবং সেটা প্রায় ডিফল্ট হতে যাচ্ছে। মেঘনারও আমি শিওর এভাবে আছে, আদ্দিনের আছে, খুঁজে দেখবেন, মানে আকিজদের আছে, খুঁজে দেখবেন আব্দুল মোনেম লিমিটেডের আছে, বসুন্ধরাদের আছে, সবার। মানে বাংলাদেশে আপনি ব্যাংকের টাকা মেরে মেরে মানুষের বড় হওয়ার একটা সহজ রাস্তা তৈরি হয়েছে। বিকজ ওই যে নেটওয়ার্ক, ওই যে একটা কথা বলে আমেরিকায় বলে যে ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ নো, বাট ইট ম্যাটার্স হু ইউ নো। আপনি কাকে চেনেন। তো এখন তাকে চেনে ব্যাংক যদি নিজে রক্ষক হয়ে, বোর্ডকে আমরা মনে করি সে ওভারসাইট, সে দেখবে উপরে যে আমার এই এত হাজার, যেমন ইসলামী ব্যাংকের টোটাল 1,60,000 কোটি টাকার অ্যাসেট, তার মধ্যে 1 লক্ষ প্রায় 10 থেকে 20,000 কোটি টাকার লোনস। এই যে বিরাট অ্যাসেট, এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে বোর্ডের। সেই বোর্ড যদি নিজের থেকে ডিজিএফআই অফিসে গিয়ে মানে বন্দুক ধরে যদি কারো হাতে তুলে দেয়, তো আমার পরামর্শ হচ্ছে যে অ্যাটলিস্ট ফিউচারে আপনাকে দেখতে হবে যে আমাদের বড় বড় মানে লার্জ ক্লায়েন্টস কারা, বড় লোন কোনগুলো, সেই লোনগুলোর উপর সুপারভিশন বাড়াতে হবে। আপনি 30 সেকেন্ডে আরেকটা জিনিস যেটা রাশেদ বলছিল যে বেতন বাড়ানোর কথা, আমি বেতন বাড়ানোর সাপোর্ট করি, এবং শুধু পাবলিকে না প্রাইভেটেও এক পর্যায়ে বেতন বাড়বে। কিন্তু রাশেদের একটা জিনিস বোধহয় জানা নেই, বা জানলেও হয়তো এখানে মানে এখন প্রমিনেন্স আসে নাই, সেটা হলো মানুষ কেন ফ্রড করে, কেন করাপশন করে। মানুষ কিন্তু শুধু দারিদ্র্যের জন্য করাপশন করে না, দারিদ্র্যের জন্য চুরি করে আমরা শুনেছি। ওয়ান অফ দ্য রিজনস সেটা হলো দেয়ার ইজ একটা থিওরি আছে কল্ড ফ্রড ট্রায়াঙ্গেল। এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এক মাথায় নিডটা আপনার আছে, আমি বুঝলাম, আমাদের সবারই ধরুন আরেকটু ভালো, আমার আরেকটু দামি চশমা একটা কেনার আমার নিড আছে, গাড়ি কেনার নিড আছে, নিড থাকার পর
একা দুর্নীতি হবে না যদি অপরচুনিটি না থাকে। আর সরকার তো আমার নিড কমাতে পারবে না, আমি তো ওয়ান্স আনলিমিটেড, সরকারকে করতে হবে অপরচুনিটি কমাতে হবে, যে চাইলেও আমি যাতে একটা দোকান থেকে দুর্নীতি দামি করতে না পারি। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম। হ্যাঁ 30 সেকেন্ড। দেখেন, সংসদে জামাতের একজন এমপি আমির হামজা তিনি বলেছেন যে এই বাজেট চানাচুর মার্কা বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ হয়। এখন যে এমপি ওয়াজ মাহফিলে সবসময় রাশমিকা মান্দানির নাম জপে, এরকম মানুষের নাম জপলে তো পেট খারাপ হবেই, তাই না? আপনি একজন আলেম, কিন্তু আপনি একজন বেগানা নারীর নাম সংসদ মানে সবসময় ওয়াজ মাহফিলে জপতেছেন, সুতরাং আপনার পেট খারাপ হবে। আরেকটা বলে শেষ করব, জামাতের এমপিরা এবং এনসিপির যারা আছে তারা কিন্তু নির্বাচনের আগে বলেছিল আমরা কোনো সরকারি সুবিধা নিব না। দেখেন জামাতের এমপি একবার বক্তব্য দিতে গিয়ে তিনি কিন্তু পড়ে গিয়েছিলেন এইভাবে, এরপরে তিনি কিন্তু তার টুপি খুলে গিয়েছিল, তিনি বসে বক্তব্য দিলেন এবং ওই সময় বললেন যে আমরা নির্বাচিত হলে আমরা কেউ প্লট সুবিধা নিব না, আমরা সরকারি সুবিধা নিব না, আমরা গাড়ি সুবিধা নিব না। এখন দেখছেন যে এই সকল এমপিরা অফিস চাই, এই সকল এমপিরা এখন ফ্ল্যাট চাই, ফ্ল্যাটে উঠেছেও, এবং ফ্ল্যাটে ওঠার পরে এখন বলছে আমাদের ওভেন মেশিন লাগবে, আমাদের ওয়াশিং মেশিন লাগবে, আমাদের পর্দা লাগবে। তো আমি কি বলবো বলেন, এই যে মুনাফিকি এবং প্রতারণার রাজনীতি তারা করছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই বিনোদনগুলো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম এবং রাশেদ খান, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। ধন্যবাদ সবাইকে।